আপনারা শুনছেন আনপ্লাগড রুম্পা। আজকের গল্প ভৌতিক অমনিবাস থেকে লেখা সুলতানের কবর, লেখক মানবেন্দ্র পাল। শুরু হচ্ছে সুলতানের কবর। কোনো মূল্যবান জিনিস বাড়ি থেকে হঠাৎ কপুরের মতো উবে গেলে মানুষ কতদিন তার খোঁজ করতে পারে? বড় জোর 1 মাস 2 মাস। তারপর হাল ছেড়ে দিয়ে বসে থাকে। মনকে বোঝায় নিশ্চয়ই ওটা চুরি গেছে। চুরি হয়ে গেলে আর ফিরে পাওয়ার উপায় নেই। আমার যে জিনিসটা ট্রাঙ্কের ভেতর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তা কেমন করে গেল তা কিছুতেই বুঝে উঠতে পারিনি। জিনিসটা আমার একটা ডায়েরি। বাড়িতে আমি একা। আমার কোনোদিনই এমন বন্ধু বান্ধব ছিল না যে কাউকে পড়তে দেব। পড়তে দেওয়া তো দূরের কথা, কাউকে পড়েও শোনায়নি। অথচ ডায়েরিটা উধাও হয়ে গেল। ডায়েরিটা অন্যের কাছে এমন কিছু মূল্যবান নয়, কিন্তু আমার কাছে ওর মূল্য অপরিসীম। আবার এটাও ঠিক, ওই ডায়েরিতে এমন কিছু গোপন তথ্য ছিল যা পড়লে যে কেউ লুব্ধ হতে পারে। তারপর হয়তো আমাদেরই মতো ছোটোখাটো একটা অভিযান চালাতে গিয়ে যাক সে কথা। তা সেই ডায়েরিটার জন্য সারা বাড়ি তন্ন করে খুঁজেছি, সম্ভব অসম্ভব কোনো জায়গায় বাদ দিইনি। আর এই কাজ করেছি কয়েক বছর ধরে। তারপর একদিন হতাশ হয়ে হাত গুটিয়ে নিয়েছিলাম। এরপর সেই দিন আমার এই 83 বছর বয়সে হঠাৎ সেই ডায়েরিটা খুঁজে পেলাম। কোথায় পেলাম জানেন? আমার বইয়ের আলমারির ওপর। কেউ যেন এই মাত্র ওটা ওখানে রেখে দিয়ে গেছে। অথচ এই জায়গায় আমি কতদিন ধরে কতবার খুঁজেছি। বুঝতে পারি না আমার ট্রাঙ্কের নিচে যেখানে সেই 1935 সালে ওটা রেখে দিয়েছিলাম, তারপর যে কোনো কারণেই হোক ওই ডায়েরিটা ছুঁতে আর ভরসা পাইনি। সেই ডায়েরিটা ওখান থেকে কে কিভাবে বের করে নিল? আর এতগুলো বছর পর কেই বা সেটা আমার নাকের ডগায় রেখে দিয়ে গেল এমন একটা সময় যখন দুরারোগ্য রোগে আমি একরকম শয্যাশায়ী, যখন আমি মৃত্যুর জন্য দিন গুনছি। ডায়েরিটা কেমন করে উধাও হয়ে গিয়েছিল সে রহস্য নিয়ে মাথা ঘামাতে চাই না। ওটা যে পেয়েছি এটাই আমার কাছে মস্ত বড় লাভ। মৃত্যুর আগে অন্তত আর একবার ডায়েরিটা পড়ে নিতে পারবো। রাতে শোবার আগে রতন আমায় যেমন নিয়মিত ওষুধ আর ঘুমের বড়ি খাইয়ে দেয়, তেমনি খাইয়ে পাশের ঘরে শুতে চলে গেল। ভেবেছিলাম বহুকাল পরে ডায়েরিটা ফিরে পাওয়ার আনন্দে নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু তা হলো না। গভীর রাতে একটা ঘটনা ঘটল। আমার বিছানার কাছেই একটা ছোট টেবিলে কিছু দরকারি ওষুধপত্র, টর্চ আর একটা টাইম পিস থাকে। মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় তখন টাইম পিসটা দেখি কটা বাজলো, প্রহর গুনি কখন ভোর হবে। আজ হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। রতন কি ঘরে ঢুকেছে? মশারির মধ্যে থেকে হাত বাড়িয়ে টর্চটা নেবার আগেই দেখলাম ঘরের মধ্যে একটা দীর্ঘ ছায়া মূর্তি। ক্রমে সেটা মানুষের মতো আকৃতি নিল। পরিষ্কার দেখলাম তার গায়ে রাজপোশাক ঝলমল করছে, কোমরে মস্ত বড় তরোয়াল, পায়ে ভেলভেটের নাকড়া। মনে হলো বিগত যুগের কোনো সুলতান। নিশ্চয়ই ভুল দেখেছি মনে করে উঠে বসে 2 চোখ রোগড়ে নিলাম। না, ভুল নয়, সত্যি কোনো সুলতান দাঁড়িয়ে আছে মাত্র 10 হাত দূরে দেওয়ালের কাছে, তাকিয়ে আছেন আমার দিকে আগুন ঝরা চোখে। হঠাৎ দেওয়ালের আঙ্গুল দিয়ে কিছু যেন লিখলেন তিনি, তারপরে ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেলেন। আমি উঠতে গেলাম, কিন্তু পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। এতকাল পরে উনি হঠাৎ কেন এবং কি করে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে আমার এই গরিবখানায় দেখা দিলেন বুঝতে পারলাম না। তবে উনি যে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে ভুল হয়নি। সকালবেলায় রতন গরম কফি নিয়ে এসে ডাকাডাকি করতে ঘুম ভেঙে গেল। বাবু, ও বাবু, বাবু! ধড়মড় করে উঠলাম। তারপর কফি খেয়ে সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এগিয়ে গেলাম। কি আশ্চর্য! দেওয়ালে ফরাসি ভাষায়
কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট কয়েকটা ছত্র লেখা। ফরাসি ভাষা কিছুটা শিখেছিলাম, তাই পাঠোদ্ধার করে ফেললাম। লেখা হয়েছে, সাবধান, এই ডায়েরির কোনো অংশ কাউকে পড়ে শোনাবে না, এমনকি তোমার কাজের লোকটিকেও না। যদি শোনাও তাহলে তোমার স্বাভাবিক মৃত্যুর আগেই আমার হাতে মরতে হবে। নিচে সই নেই, তার বদলে আছে আঙ্গুলের ছাপ। আঙ্গুল তো নয়, শুধু সরু সরু কয়েকটা হাড়। সেই ক্রুদ্ধ নিষ্ঠুর সুলতানের আত্মা আমাকে সাবধান করে দিয়েছিলেন আমি যেন ডায়েরির লেখা কাউকে পড়ে না শোনাই। কিন্তু ডায়েরির গোপন কথা নিয়ে লিখতে পারি কি না সে বিষয়ে কিছু বলেননি। আর লিখলেও যদি তিনি আমার কোনো ক্ষতি করেন তা করুন, ভয় পাই না। কেননা আমি তো মৃত্যুর দরজায় পা বাড়িয়ে আছি। তাই ডায়েরির কথা শুরু করি। সুলতান সৈফুদ্দিন হামজা শাহ বা ফিরোজ শাহ ছিলেন গৌড়ের সুলতান। সময় ৫৫ শতাব্দীর শেষ, অর্থাৎ আজ থেকে প্রায় ৫০০ বছর আগে। তিনি যে কি নিষ্ঠুর ছিলেন তা পরে বলবো, এখন আগের ঘটনায় আসি। জ্যাক অ্যান্টনি, যার সঙ্গে আমার এই গৌড় পাণ্ডুয়ার ধ্বংসাবশেষ গোপন অভিযান চালিয়েছিলাম, সে ছিল একজন খ্রিস্টান পর্যটক এবং প্রত্নতত্ত্ববিদ। যেখানে যত প্রাচীন ধ্বংসস্তূপ আছে সেখানে সে অভিযান চালাতো। ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পুরনো জায়গা খোঁড়াখুড়ির অনুমতিও দিয়েছিল, তাতে দরকার হলে সে লোক নিয়েও অনুসন্ধান চালাতে পারত। আমি থাকতাম দেশের বাড়িতে। মা বাবা মারা গেছেন আমার ছোটবেলায়। আমার কেউ কোথাও ছিল না, ফলে বেশ বেপোয়ারা আর দুঃসাহসী হয়ে উঠেছিলাম। বাবার কিছু টাকা ছিল, ছিল মাথা গোজবার জায়গা, আর ছিল কিছু ধান জমি। কাজেই একা মানুষের বেশ কেটে যেত। এছাড়া করতাম গাইডের কাজ। আমাদের এলাকায় অনেক পুরনো মন্দির আছে বর্ধমান মহারাজের রাজবাড়ি। সারা বছর ট্যুরিস্টরা আসতো। তাদের আমি খুব আগ্রহ ভরে সেই সব মন্দির এবং রাজপরিবারের ইতিহাস শোনাতাম। অবশ্য বাবার কাছ থেকেই সব শুনেছিলাম। বাবা এক সময় রাজা সেটের কাজ করতেন। ট্যুরিস্টরা খুশি হয়ে আমাকে কিছু কিছু দিত, সেটাও আমার লাভ। আমার নেশা ছিল বনে জঙ্গলে যেখানে যত ডাঙা মন্দির মসজিদ আছে সেখানে ঘুরে বেড়ানো। কত কি যে লক্ষ্য করতাম তা লিখে বোঝাতে পারবো না। সেই দিনও বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে ঘুরছিলাম। এখানে লম্বা সার দেওয়া বহু প্রাচীন ইটের গাঁথনি আছে। অনেক জায়গাতেই ইট নেই, হয়তো ভেঙে পড়ে গেছে কিংবা চুরি গেছে। এখানে বড় একটা কেউ আসে না, তাই আমি বেশ একা একা ঘুরে বেড়াই। আর এই ইটের সারগুলো দেখে আমার কত কি মনে হয় যা কাউকে বলা যায় না, লোকে পাগল বলবে। হঠাৎ জুতোর মশমশ শব্দ শুনে চমকে ফিরে দেখি প্যান্ট কোট পরা, মাথায় হ্যাট একজন লোক মুখে চুরট গুজে এইদিকেই আসছে। তার কাঁধে চামড়ার মস্ত ব্যাগ। আমাকে দেখে চুরট সরিয়ে হেসে বলল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইয়াং ম্যান? লোকটার গায়ের রং কালো, ঠোঁটের ওপর পুরু গোফ, বেশ সুস্থ সবল বেটে খাটো চেহারা, দু চোখে ধূর্ত চাউনি। দেখলেই মনে হয় শুধু কর্মঠই নয়, সাহসীও। উত্তরে আমি বললাম, আপনি কোথা থেকে আসছেন? আপনাকে তো কখনো দেখিনি। লোকটা ঝাপ করে ঘাসের ওপর বসে ব্যাগ থেকে জলের বোতল বের করে ডকডক করে খানিকটা খেয়ে নিয়ে বলল, আমার নাম জ্যাক অ্যান্টনি। আপাতত এসেছি কর্ণসুবর্ণ থেকে। কর্ণসুবর্ণ কোথায় জানো তো? বললাম, জানি বই কি, মুর্শিদাবাদ জেলায়, ঐতিহাসিক জায়গা, একসময় বাংলার রাজধানীও ছিল। ভেরি গুড, তুমি তাহলে হিস্টোরিক্যাল জায়গাটার খবর রাখো। হ্যাঁ, ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আমার খুব ইচ্ছে করে। ভেরি গুড, ভেরি গুড। আপনি আমাদের দেশে কি করতে এসেছেন? জ্যাক্স এসে বলল, বাহ, আসবো না? তোমাদের এই কালনা তো বহু পুরনো জায়গা। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আমলে কালনার বানান কি লিখতো জানো? আমি মাথা নাড়লাম, কুলনা। আমি অবাক হয়ে গেলাম। জ্যাক্স বলতে লাগলো, এখানে মুসলমান আমলের বেশ কয়েকটা ভাঙা মসজিদ আছে। বর্ধমান রাজাদেরও অনেক কীর্তি আছে। আমি বলে উঠলাম, বর্ধমান রাজাদের দুটো সমাজ বাড়িও আছে, একটা পুরনো সমাজ বাড়ি আর একটা নতুন সমাজ বাড়ি। হোয়াট, সমাজ বাড়ি?
হ্যাঁ, রাজপরিবারের প্রয়াত সদস্যদের অস্থিভস্য এই দুই সমাজে রাখা আছে। শুধু হাড়ার চাই, ওতে আমার ইন্টারেস্ট নাই। আমি চাই কফিনের মধ্যে রাজা রাজাদের বডি, ডেড বডি। বলতে বলতে জ্যাক্সের দু চোখ ঝকঝক করে উঠল। সেরকম কিছু আছে? মাথা নাড়লাম, বললাম না। জ্যাক্স যেন আমার কথায় হতাশ হলো। এইভাবেই জ্যাক্সের সঙ্গে আমার প্রথম আলাপ। কথায় কথায় জ্যাক্স জানালো 2 দিন আগে সে এখানে এসেছে, উঠেছে একটা হোটেলে। এর মধ্যে পুরনো মন্দির মসজিদগুলো দেখে নিয়েছে। এখন ঘুরতে ঘুরতে এই নদীর ধারে এসেছে। আমি সেই ইটের সারগুলো দেখিয়ে বললাম, এগুলো কি বলতে পারেন সাহেব? জ্যাক্স 2-1টা ভাঙা ইট পরীক্ষা করে বলল, মনে হচ্ছে কোনো রাজবাড়ির ভাঙা পাঁচিল। নো সাহেব, এগুলো হচ্ছে নীল চাষের জায়গা। আগে ইটের বড় বড় চৌবাচ্চা করে নীল গাছ ভিজিয়ে রাখা হতো। নীলকর সাহেবেরা আমাদের দেশের গরিব চাষিদের ওপর কত যে অমানবিক অত্যাচার করেছে তা তো জানেন না? জানি, শুধু জানতাম না তোমাদের কালনাতেও নীল চাষ হতো। এরপর আরও 2 দিন জ্যাক্স আমাকে সঙ্গে নিয়ে ঘুরল। আমার সৌভাগ্য, আমাকে ওর খুব ভালো লেগেছে। তারপরই সে আমায় সেই লোভনীয় প্রস্তাবটা দিল। বলল, মালদা গিয়েছো? গৌড়পাণ্ডুয়া দেখেছো? বললাম, না। সে কি, গৌড়পাণ্ডুয়া না দেখলে বাংলার সুলতানদের ইতিহাস জানা যায় না? সারি সারি ধ্বংসাবশেষের মধ্যে এখনো লুকিয়ে আছে কত ঐশ্বর্য, সে তুমি না দেখলে ভাবতেও পারবে না। আমি বললাম, আপনি গৌড়পাণ্ডুয়া গিয়েছেন? জ্বলন্ত চিরুটটা দাঁত থেকে সরিয়ে জ্যাক্স শেষে বলল, একবার নয়, 13 টাইমস। এতবার গিয়েও আবার যাবেন? হ্যাঁ, কারণ আমি শুধু ট্যুরিস্টের মতো চোখের দেখা দেখি না, আমি খুঁজে বেড়াই। কি খোঁজেন? তা আমি এখন বলবো না। তুমি যাবে আমার সঙ্গে? আমি সানন্দে বলে উঠলাম, নিশ্চয়ই যাব। তবে একটা কথা আছে, আমি যেখানে যেখানে যাব, যা যা করব তা শুধু তুমিই দেখে যাবে। কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, আর কাউকে কোনো দিন বলবে না, ঠিক আছে? আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ফল খারাপ হবে, মনে রেখো। বললাম, ঠিক আছে। তাহলে কালনায় থেকে আর লাভ নেই, কালই বেরিয়ে পড়বো। কোথায় যাব প্রথমে? মালদা, সেখান থেকে গৌড়পাণ্ডুয়া। তারপর একটু থেমে বলল, মালদা নাম কেন বলতে পারো? মাথা নাড়লাম। জ্যাক্স বলল, কেউ কেউ বলে মলদ নামে একটি ট্রাইব বা সম্প্রদায় ছিল, সেই মলদ থেকে নাম হয়েছে মালদাহ। আবার কেউ কেউ বলেন ফরাসি মাল আর বাংলার দহ, এই 2 শব্দ মিলে হয়েছে মালদাহ। মাল শব্দের মানে ধন দৌলত, দহ শব্দের মানে সাগর, তাই মালদাহর মানে ধন সাগর। এই নাম বুঝিয়ে দেয় মালদাহের মধ্যে প্রাচীন ঐশ্বর্য এখনো কত লুকিয়ে আছে। বলতে বলতে জ্যাক্সের 2 চোখ লোভীর মতো চকচক করে উঠল। আমার সেটা ভালো লাগলো না। যারা ট্যুরিস্ট, যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে প্রাচীন ইতিহাস খুঁজে বেড়ায়, ধন ঐশ্বর্যের কথায় তারা এমন লুব্ধ হবে কেন? যাই হোক, পরের দিন আমরা মালদা রওনা হলাম। আজ এই 1919 সালে যারা গৌড়পাণ্ডুয়া দেখতে যাবেন তারা কল্পনাও করতে পারবেন না সেই 1935 সালে সেখানকার অবস্থা কীরকম ছিল। চারদিক ফাঁকা, এদিকে ওদিকে ধুধু মাঠ, দুধারে বাবলা গাছ, কোথাও বা আম বাগান, ফুলো ভরা রাস্তা, জনমানব শূন্য। মাঠের ওপর দিয়ে দুপুরবেলা হু হু করে গরম বাতাস বয়। মনে হয় যেন কত যুগের মৃত ক্ষুদ্র আত্মারা দীর্ঘশ্বাস ফেলছে, যেন বলছে, ওদিকে আর এগিয়েও না, ওদিকে শুধু এখন আমাদের রাজত্ব, আমাদের বিরক্ত করো না, ভালোই ভালোই ফিরে যা। গৌড়পাণ্ডুয়ার মুখে যে কয়েকটা অধিবাসীদের মাটির ঘর ছিল, সূর্য ডোবার আগেই সেসব ঘরের দরজা জানলা বন্ধ হয়েছে। তো কেউ আর বেরোতো না। একটা অজানা ভয়, সে কিসের তা কেউ বলতে পারতো না। শুধু মনে হতো মৃত নিষ্ঠুর সুলতানদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। জীবিত অবস্থায় যেমন, তেমনি মৃত্যুর পরও কখন যে কার ওপর তাদের কোপ ও দৃষ্টি পড়বে কেউ তা বলতে পারতো না। জ্যাক অ্যান্টনি অবশ্য এসব বিশ্বাস করতো না। সে বলতো ওসব মূর্খ ভীতু মানুষদের মনের ভুল, অন্ধ কুসংস্কার। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল, থাক সে কথা।
এখন আমার সেই ডায়েরির থেকে লিখি। 5ই মার্চ 1935। নতুন কিছু দেখার আনন্দে মন নাচছে। আজ রানাঘাট স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠে লালগোলায় নামলাম, তারপর লালগোলা ঘাট, সেখান থেকে স্টিমারে পদ্মা পার হলাম। সে কি রোমাঞ্চ, এসব পথে কখনো আসিনি। জ্যাক অ্যান্টনি কি সব নোট করছে, আমার সঙ্গে কম কথা বলছে। আমরা নামলাম গোদাগাড়ি ঘাটে, সেখান থেকে মিটার গেজের ট্রেনে মালদা ফোর্ট স্টেশন। আবার জলযাত্রা। এবার মহানন্দা নৌকায় পার হয়ে এসে পৌঁছালাম মালদা টাউনে। নামেই টাউন, টাউনের চাকচিক্য কিছুই নেই। প্রাচীন ঐতিহাসিক স্মৃতির চাদর জড়িয়ে শহরটা যেন নতুন যুগের মানুষদের অবাক হয়ে দেখছে। এখানে হোটেল টোটেল বিশেষ নেই, অথচ হোটেল ছাড়া উঠবো কোথায়? সঙ্গে দুইজনেরই হালকা বেটিং। আমার কাঁধে একটা ব্যাগ, তাতে টর্চ তো আছেই, তাছাড়া আছে জামা কাপড়, চটি, জুতো, তেল, সাবান, গায়ের চাদর, দড়ি, ছুরি ইত্যাদি। একজন দোকানদারকে বলতেই সে একটা হোটেলের ঠিকানা দিল। হোটেলটা গোলাপট্টিতে, বিহারি ঠাকুরদের হোটেল, নতুন হয়েছে। এখানে সবচেয়ে পুরনো হোটেল কালির থানের উত্তর দিকে, সেখানেও জায়গা ছিল, কিন্তু পছন্দ হলো না জ্যাক্সের। 7ই মার্চ। এখানে আসতে বেশ ধকল গিয়েছে, তাই জ্যাক্স যখন বললে একটা দিন রেস্ট নাও, তখন খুব খুশি হলাম, কিন্তু সে নিজে রেস্ট নিল না। চা খেয়েই বেরিয়ে গেল, ঘন্টা চারেক পরে ফিরল। বললাম, কোথায় গিয়েছিলে? উত্তর এড়িয়ে শুধু বলল, এই একটু। ওর এড়িয়ে যাওয়াটা আমার ভালো লাগলো না। বুঝলাম বয়সে কম বলেই আমাকে উপেক্ষা। মরুককে, নতুন জায়গা দেখব বলেই এসেছি, সেইটুকু দেখা হলেই আমি খুশি। সকালেই চা, টোস্ট আর ডিমের অমলেট খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলাম। জ্যাকের পরামর্শে একটা ওয়াটার বোতল কিনে নিয়েছি। জ্যাক বললে ওখানে খুব জলকষ্ট, কাছাকাছি এমন কোনো গেটস্থালি নেই যে জল চেয়ে পাওয়া যেতে পারে। এতক্ষণে জিজ্ঞেস করতে সাহস পেলাম, আমরা এখন কোথায় যাচ্ছি? উত্তরে সংক্ষেপে বললে, গৌড়। আর পান্ডুয়া? জ্যাক্স তখন উত্তর দিল না। বুঝলাম প্রশ্ন করাটা তার পছন্দ করছে না। একটু পরে বলল, যদি দরকার বুঝি তাহলে অন্যদিন। গৌড় পান্ডুয়া একসঙ্গে আমরা বলি বটে, কিন্তু গৌড় একদিকে, পান্ডুয়া অন্যদিকে। আমি সত্যিই বোকা, তাই একটু আগেই ধমক খেয়েও ফের প্রশ্ন করলাম, আচ্ছা মালদাহের নাম কি ইংরেজি বাজার? উত্তরে জ্যাক শুধু বললে, গাড়িতে উঠে পড়ো। ব্যাস, আর কথা নয়। গাড়িতে উঠে পড়লাম। গাড়ি মানে এক্কা গাড়ি, এক ঘোড়ার এক্কা গাড়ি, আগেই ঠিক করে রাখা হয়েছিল। উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। সময়টা মার্চ মাস, অর্থাৎ ফাল্গুন মাস। শীত নেই, গরমের কষ্টও নেই, আকাশ পরিষ্কার। সকাল 7টায় একা গাড়ি ছাড়ল। বেশ তেজি ঘোড়া। মালদাহ ছাড়ার একটু পরেই মকদুমপুরে একটা শিব মন্দিরের কোল ঘেঁষে যে রাস্তাটা মোজোড় খেয়ে সোজা দক্ষিণে চলে গেছে, সেই দিকেই আঙুল তুলে জ্যাক্স বলল, এই যে মন্দির, এই যে শিব মন্দির, ওটা প্রতিষ্ঠা করেছিলেন জৈনিক রাজা রায়চৌধুরী। সেই রাস্তাটার নাম গৌড় রোড। কোম্পানির আমলে এর নাম ছিল নবাবগঞ্জ রোড। আপনারা শুনছেন আনপ্লাগড রুম্পা। শুরু হচ্ছে সুলতানের কবর, লেখক মানবেন্দ্র পাল। আবার নবাব বা সুলতানি আমলে ছিল শাহী সড়ক। তখনই আমি নোট করে নিলাম, মনে মনে খুশি হলাম। জ্যাক্স অনুগ্রহ করে মুখ খুলেছে। বেশ যাচ্ছিলাম। সকালের রোদটি মিষ্টি লাগছিল, দুপাশে ধুধু পান্থর, ঝিরিঝিরি হাওয়া। জানলাম গৌড় নগরে ঢুকতে খুব দেরি নেই। পুরনো গড় পার হলেই গৌড় দর্শন শুরু হবে। এই সময়ে উটকো এক বিপত্তি শুরু হলো। কোথা থেকে একটা কাক এসে আমাদের মাথার ওপর চক্কর কাটতে লাগলো আর বিকট শব্দে ক্যাঁ ক্যাঁ করতে লাগলো। কাক যে এত বড় হয় জীবনে কখনো দেখিনি। পাহাড়ের দেশ হলেও না কথা ছিল, কিন্তু এ তো একেবারে আমাদের সুজলা সুফলা বাংলাদেশ। শুধু বিরাট আকারেই নয়, ডাকটাও ভয়ঙ্কর। চোখ দুটো ঘুরছে, মনে হচ্ছিল এখনই ঠোঁট দিয়ে ঠক্কর মারবে। গাড়োয়ান দুবার চাবুক তুলে শূন্যে ঘোরালো। কাকটা পালালো বটে, কিন্তু একটু পরেই আবার তেড়ে এলো। এ তো আচ্ছা জ্বালা হলো। কাকটা এবার জ্যাকের মাথার কাছে ঘুরতে লাগলো।
জ্যাক মুখ তুলে ভুরু কুচকে কাকটার দিকে তাকালো। কাকটা পালিয়ে গেল। জোর সে হাঁকাও, জ্যাক গাড়োয়ানকে হুকুম করলো। গাড়োয়ান জোরে চাবুক কষালো ঘোড়াটার পিঠে। কেন যে জ্যাক্স জোর সে হাঁকাতে বলল, কেনই বা গাড়োয়ান গাড়ি ছুটিয়ে দিল, তার কারণ বুঝতে পারলাম না। সামান্য কাকের ভয়ে? কাকটা বোধহয় সামান্য ছিল না। হঠাৎ ঘোড়াটা চিহি চিহি করে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বিকটাকার কাকটা জেট বিমানের মতো ডাইভ দিয়ে জ্যাকের মাথার ওপর নেমে আসছে। এবার জ্যাক যা করলো তা ভাবতেও পারিনি। হঠাৎ পকেট থেকে রিভলভার বের করে কাকটাকে লক্ষ্য করে দুবার গুলি ছুড়ল। আমি সচক্ষে দেখলাম দুটো গুলি কাকটার পেটে লাগলো, কিন্তু কাকটা মরল না। একটা ফোঁটা রক্তও পড়ল না, দিব্যি উড়ে পালালো। আমারই মতো জ্যাক অবাক হয়ে উড়ন্ত কাকটার দিকে তাকিয়ে রইল। গাড়োয়ান ফিরেও তাকালো না। সে জোরে গাড়ি ছোটাচ্ছে, যেন তাড়াতাড়ি জায়গাটা পার হতে পারলে বাঁচে। আমি দুটো জিনিস ভেবে অবাক হলাম, দুটো গুলি খেয়েও কাকটা উড়ে পালালো কি করে? আর জ্যাক্স সঙ্গে রিভলভার রাখে, এ তো তাহলে সোজা লোক নয়। আমাকে হতভম্ব হয়ে থাকতে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জ্যাক আমার দিকে তাকিয়ে একটু হেসে চুরট ধরিয়ে বলল, ভয় কি, আমি তো আছি। হঠাৎ জ্যাক ভয়ের কথা কেন বললে তা বুঝতে পারলাম না। সত্যি বলতে কি, আমি তো ভয় পাইনি, ভয়ের কোনো ঘটনা ঘটেনি। আমি শুধু অবাক হয়েছিলাম কাকটা দুটো গুলি খেয়েও মরল না দেখে। এক মুখ ধোয়া ছেড়ে জ্যাক সহজভাবে বললে, তখন তুমি কি যেন জানতে চেয়েছিলে? ও হ্যাঁ, মালদাহের নাম ইংরেজি বাজার কিনা। শুনে রাখো, ইংরেজরা এদেশে আসার পর মহানন্দা নদীর পশ্চিম পাড়ের জমি কোনো এক রাজা রায়চৌধুরীর কাছ থেকে মাত্র 300 টাকায় কিনে নেয়। সেখানে 1682 খ্রিস্টাব্দে তারা ইংরেজাবাদ শহর গড়ে তুলল মোগলদের অনুকরণে। 1771 খ্রিস্টাব্দে গড়ল ইংরেজ বাজার। সাধারণ লোকের মুখে মুখে কথাটা দাঁড়ালো ইংরেজাবাদ। কথাটা আসলে ইংরেজ বাজার, এরই নাম মালদাহ। নীলকুঠির ইংরেজরা এখানে রং তৈরি করত, তাই রং ইংরেজ বাজার রংরেজ বাজার হয়ে গিয়েছিল। আমি নোট করে নিলাম। এক্কা ছুটছে। খোয়া বের করা গৌর রোডে একঘেয়ে শব্দ হচ্ছে খটাখট খটাখট। মাঝে মাঝে খোলা মাঠের ওপর দিয়ে ঈষৎ গরম দমকা বাতাস ধুলো উড়িয়ে আসছে। বাতাসটা যেন কেমন। এ ধরনের বাতাসের সঙ্গে অন্তত আমার পরিচয় নেই। সকালে যে ফুরফুরে বাতাসে আরাম পাচ্ছিলাম, এখন সেই বাতাস আর নেই। এখন শুধু শরীরেই নয়, মনের ভেতরেও যেন কেমন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আর গিয়ে কাজ নেই, ফিরে যাই। কেন যে এমন মনে হচ্ছে তা বুঝতে পারলাম না। গৌড় আসতে আর মাত্র কয়েক মাইল। লক্ষ্য করলাম ঘোড়াটার ছোটার গতি কমে আসছে। গাড়োয়ান বুঝতে পারছে না, সে কেবল চাবুক কষাচ্ছে। শেষে ঘোড়াটা চিহি চিহি করে ডাকতে ডাকতে একেবারে দাঁড়িয়ে পড়ল। কিছুতেই আর তাকে নড়ানো গেল না। গাড়োয়ান গাড়ি থেকে নেমে ঘোড়াটাকে দেখল না, কোনো অসুখ করেনি, তেমন ক্লান্তও নয়। তাহলে আর যেতে চাইছে না কেন? গাড়োয়ান অনেক চেষ্টা করলো, কিন্তু ঘোড়া আর নড়ল না। গাড়োয়ান তখন নিরুপায় হয়ে বলল, বাবু, ঘোড়া তো আর যেতে চাচ্ছে না। কেন? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো জ্যাকব। কি জানি, বুঝতে পারছি না। এর আগেও তো ঢের সোয়ার এনেছি, এমনও হয়নি। তারপরেই হঠাৎ ওর কি মনে হলো, বলল, বাবু, হাওয়াটা আজ বড্ড ভারী, আপনারা না হয় নাই গেলেন। কেন? ফের জিজ্ঞেস করলো জ্যাকব। গাড়োয়ান ইতস্তত করে বলল, যেখানে যাচ্ছেন সে জায়গাটা তো ভালো নয়,
সুলতানদের আমলে কত খুন জখম হয়েছে, ওখানে তো কবরের পর কবর। তেনারা তো আজও আছেন, ঘুমিয়ে থাকেন, জেগে উঠলে আর রক্ষী নেই। যত ভোগাস কথা বলে বিরক্ত জ্যাকব চিরুট ধরালো। তাহলে আমাদের উপায়? একান্তই যখন যাবেন তখন এই পথটুকু হেঁটেই চলে যান। ওই তো পিয়াজবাড়ি দিঘি দেখা যাচ্ছে, ওইখান থেকেই তো গৌড়ের শুরু। তাকিয়ে দেখলাম বহু দূরে অনেকখানি জায়গা জুড়ে জলের মতো কি যেন চিকচিক করছে। 7ই মার্চ বেলা 11টা। আরও একটা মুশকিল হয়েছে। গাড়োয়ানকে বলা হয়েছিল গৌড়ে 2-3 দিন থাকতে হবে, এর জন্য ওকে মোটা রকম টাকা দেওয়া হবে। ওকে থাকতে বলার কারণ গৌড় থেকে ফেরার জন্য কোনো রকম গাড়ি পাওয়া যায় না। গাড়োয়ান টাকার লোভে রাজি হয়েছিল, কিন্তু ঘোড়াটাই এইরকম বিগড়ে যাওয়ায় গাড়োয়ান কিছুতেই থাকতে চাইল না। আরও আশ্চর্য ব্যাপার, এক্কার মুখ মালদার দিকে ফেরাতেই ঘোড়া দিব্যি ছুটতে লাগলো। জাকুবের দিকে তাকিয়ে দেখি ও খুব চিন্তান্বিত। জিজ্ঞেস করলাম, কি ভাবছেন? কিছু না, হাঁটো। হাঁটতে হাঁটতে আমরা সেই পিয়াজ বাড়ির কাছে এসে পৌঁছালাম। স্বচ্ছ টলটলে জল। আমরা দিঘির পাড়ে গিয়ে বসে একটু বিশ্রাম করলাম। কি চমৎকার জল না? জাকব একটা চুরট ধরিয়ে হেসে বলল, হ্যাঁ, খুব ভালো জল, নাম পিয়াজ বাড়ি। একটু থেমে বলল, তা বলে খেও না যেন। কেন? আবুল ফজলদার আকবর নামায় একটা কিংবদন্তির কথা লিখেছিলেন। কিংবদন্তিটির অনুযায়ী এই যে জল দেখছো, এটা বিষাক্ত। মোগল আমলে মৃত্যুদণ্ডের আসামিদের কয়েকদিন ধরে জল খেতে দেওয়া হতো না। তারপর যখন তেষ্টায় বুক ফেটে যেত, যখন জল জল করে চিৎকার করত, তখন তাদের এই দিঘির ধারে এনে ছেড়ে দেওয়া হতো। এই টলটলে জল দেখে তারা উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়তো জলে, অঞ্জলি ভরে জল খেত, কিন্তু তারপরেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। ইস, চমকে উঠলাম আমি। এই জল কি এখনো বিষাক্ত? বলতে পারি না, খেয়ে দেখিনি, তবে আকবর নাকি এই নিষ্ঠুর প্রথা বন্ধ করে দিয়েছিলেন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম দিঘিটার দিকে। দিঘির পাড়ের গাছগুলো যেন কেমন শুকনো শুকনো। গরু ছাগল চড়ছে বটে, কিন্তু তাদের জল খেতে দেখলাম না। বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে আমরা উঠে পড়লাম। সেখান থেকে কাছেই আদিবাসীদের গ্রামে নিয়ে চলল জ্যাকব। 13 বার এখানে এসেছে। অনেক আদিবাসীদের সঙ্গে চেনা জানা আছে। আদিবাসীদের মাতব্বরকে কিছু টাকা দিয়ে আড়ালে তার সঙ্গে কী সব কথা বললে। 2 দিনের জন্য থাকারও ব্যবস্থা হলো। কিন্তু আমি লক্ষ্য করলাম আদিবাসীরা জ্যাকবকে দেখে খুশি হলো না। পিয়াজবাড়ি থেকে গৌড় পথ সোজা এগিয়ে গেছে। ওই পথ থেকে ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে। এরই মুখে রামকেলি গ্রাম। বৃন্দাবন যাবার পথে এখানে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। এখানেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন সুলতান হোসেন শাহের 2 জন মন্ত্রী, দবির খাস ও সাকর মল্লিক। শ্রী চৈতন্যদেবের পুণ্য স্পর্শে মন্ত্রীরা হয়ে গেলেন পরম বৈষ্ণব। নতুন নাম হলো তাদের রূপ ও সনাতন গোস্বামী। আমরা এগিয়ে চলেছি। জাকব অন্যমনস্ক, তবে আমার প্রতি সদয়। জিজ্ঞেস করলে মাঝে মাঝে উত্তর দিচ্ছে। এইভাবেই দেখলাম মদনমোহন জিউয়ের মন্দির, সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড। দেখলাম রূপ গোস্বামীর তৈরি রূপসাগর। তারপরই দক্ষিণে কিছু দূর দিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম বিশাল এক ভগ্ন প্রাসাদ। এটি ইতিহাসে বিখ্যাত বারদুয়ারি। এর একটু দূরেই দাঁড়িয়ে আছে খুব উঁচু প্রাচীর। এর নাম দাখিল দরওয়াজা। শাহীনগর কেন্দ্রের অর্থাৎ রাজবাড়ি প্রবেশের উত্তর দরজা ছিল। বিশাল সে দরজা, অবাক হয়ে দেখতে হয়। ওই দরজার মাথায় দাঁড়িয়ে গৌড়ের সুলতানরা বিজয়ী সৈনিকদের অভিবাদন গ্রহণ করতেন কান ফোটানো তোপধ্বনির সঙ্গে।
আমি যখন অবাক হয়ে এইসব দেখছি, জাকব তখন মাটিতে বসে ব্যাগ থেকে খাতাপত্র বের করে কী সব নকশা দেখছে। সালাম আলাইকুম। চমকে চেয়ে দেখি এক মুখপানা দাড়ি আলখাল্লা পরা দীর্ঘাকার ফকিরের মতো একজন দাঁড়িয়ে আছে। গাইড? ফকির বললে। বলছি তো গাইড লাগবে না, তুমি যাও এখন। ফকির বললে, নিজেরা হয়তো ঘুরে ঘুরে সব দেখবেন, কিন্তু শুধু দেখে কি হবে? বহুত কাহিনী, হ্যাঁ, যা আমি জানি আপনারা জানেন না। কতজনের কত দুঃখ, চোখের জল, কত খুন। ফিরোজ মিনার নাম শুনেছেন তো? ফিরোজ নামটা শুনেই জাকবের দু চোখ ঝকঝক করে উঠল। ওর মাথায় বুঝি কোনো মতলব খেললো। উঠে দাঁড়িয়ে বলল, এখানে সুলতানদের কবরগুলো কোথায় আছে বলতে পারো? কত কবর চান? দিল্লির খাঁর কবর, ফতে খাঁর কবর, সুলতান হোসেন শাহের কবর, নসরত শাহের কবর, তার ছেলের কবর, আর কত খানদানি রাজপুরুষদের কবর। আরও পুরনো কবর যদি দেখতে চান তাহলে বাংলো কোট চলুন। জাকব উৎসাহিত হয়ে বললে, তুমি আগে ফিরোজ মিনার চলো, সুলতান ফিরোজের কথা জানতে চাই। বেলা 12টা বাজে। আমরা দাখিল দরওয়াজার ডান দিক রেখে চলেছি দক্ষিণমুখী। পাশে পরিখা আর গড়ে চাষ হচ্ছে। দেখলে মনে হয় কি শান্ত নিশ্চিন্ত জীবন। ফকির তার আলখাল্লা পরা দীর্ঘ দেহ নিয়ে আগে আগে চলেছে আমাদের পথ দেখিয়ে। জাকবের সন্ধানী দৃষ্টি চারিদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। একটু পরেই মিনারের মাথা দেখা গেল। আমরা মিনারটার সামনে গিয়ে দাঁড়ালাম। গাইড যা বলল তা থেকে জানলাম মিনারটার নাম ফিরোজ মিনার। অনেকে মনে করেন এটি বিজয় স্তম্ভ, অনেকের মতে এটি মঝিন মঞ্চ। মঝিন মঞ্চ মানে কি আমি তা জানতাম না। গাইডকে জিজ্ঞাসা করার সময় পাইনি। ভয়, বেশি প্রশ্ন করলে জাকব হয়তো বিরক্ত হবে। লোকটাকে এখনও ঠিক বুঝতে পারছি না। মিনারটা অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো, তবে অত উঁচু নয়। 5টি থাক, অর্থাৎ প্রায় 5 তলা। সবার ওপরে রয়েছে কারুকার্যময় গম্বুজ। সবচেয়ে বড় আকর্ষণ মিনারটি নীল রঙের টালিতে গাঁথা। গাইড জানালো মিনারটির তৈরি করেছে হাফসি বংশীয় সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ। ফিরোজ শাহ অত্যন্ত খেয়ালি ও জাঁকজমকপ্রিয় সুলতান ছিলেন। প্রচুর ঐশ্বর্য ছিল তার। জাকব এতক্ষণে অন্যদিকে মুখ ফিরিয়ে গাইডের কথাগুলো শুনছিল, যেন তার শোনার দরকার নেই। সবই সে জানে। প্রচুর ঐশ্বর্য, খেয়ালি আর জাঁকজমকপ্রিয় কথা 3টে শুনে সে আবার গাইডের দিকে তাকালো। আমি এমন বই পড়েছি যাতে লেখা আছে সুলতান ফিরোজ শাহ নিজের কবর গৃহ কীরকম হবে, কি কি জিনিস দিয়ে সাজানো হবে তার ব্যবস্থা নিজেই করে গিয়েছিলেন। এ ব্যাপারে তুমি কি জানো ফকির সাহেব? গাইড মাথা নাড়ালো, না। তবে তুমি কি ছাই জানো? বলে জাকব অবজ্ঞার দৃষ্টিতে গাইডের দিকে তাকালো। গাইডের মুখটা অপমানে থমথম করতে লাগলো, তবুও সে কর্তব্য করল। ফিরোজ মিনার নিয়ে যে কিংবদন্তি আছে তা গড়গড় করে বলে গেল। কাহিনীটা এইরকম। সুলতান ফিরোজ শাহর খেয়াল হলো অবিলম্বে খুব উঁচু একটা মিনার তুলতে হবে। তামাম গৌড় সুলতানের কীর্তির মধ্যে যেটা শ্রেষ্ঠ দর্শনীয় বস্তু হয়ে থাকবে, তার মিনারের কারুকার্য হবে অসাধারণ। সঙ্গে সঙ্গে নগরের শ্রেষ্ঠ রাজমিস্ত্রিকে ডাকা হলো। রাজমিস্ত্রি কাজে লেগে পড়ল। 1 মাস যেতে না যেতেই সুলতান খবর নিতে পাঠান কত দূর হলো। এত বড় মিনার তৈরি করা তো জাদুমন্ত্রের ব্যাপার নয়, সময় তো লাগবেই। কিন্তু অবুঝ অধৈর্য সুলতানের আর তর সয় না। কিসের এত তারা কে জানে। শেষে একদিন রেগে মেগে তাচম্বে চড়ে লস্কর নিয়ে নিজেই চলে এলেন। কাজ দেখে তিনি হতাশ হলেন। বড় ধীরে কাজ হচ্ছে, কেন আরো দেরি হচ্ছে? চিৎকার দিলেন সুলতান। রাজমিস্ত্রি বোঝাতে চাইল এই সব কাজ তাড়াহুড়ো করে হয় না। যে জিনিস বহু যুগ ধরে কীর্তি হয়ে থাকবে তা তৈরি করার সময়ে যথেষ্ট সময় দিতে হবে। সুলতান রাজমিস্ত্রির এই কৈফতে খুশি হলেন না।
তার ভ্রু জোড়া কপালে লাফিয়ে উঠল, দু চোখে ক্রোধের বহিশিখা। তিনি হুকুম দিলেন, মিনার যত দূর উঠেছে সেখান থেকে ওই অপদার্থটাকে ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রিকে ওপর থেকে টেনে নিয়ে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তালগোল পাকিয়ে পড়ে রইল মিস্ত্রির রক্তাক্ত দেহটা। কতখানি উঁচু হয়ে উঠেছিল মিনারটা তখনই। মিস্ত্রির তালগোল পাকানো দেহটা নিঃশব্দে তা প্রমাণ করে দিল। সুলতান কিন্তু এসব নিয়ে মাথা ঘামান না, আদেশ করলেন তখনই আরও ভালো মিস্ত্রি নিয়ে আসতে। এই হলো ফিরোজ মিনারের কাহিনী। কথা শেষ করে গাইড তার পাকা দাঁড়িতে হাত বোলাতে লাগলো। জ্যাকব গাইডের কাছে গিয়ে গিয়ে চাপা গলায় বলল, ফকির সাহেব, এই ফিরোজ শাহের কবরটা কোথায় বলতে পারো? তোমায় অনেক টাকা দেব। হঠাৎ গাইডের ভ্রুজোড়া বেঁকে উঠল। কেন বলুন তো বাবু? আমি সেই কবরে ঢুকবো। গাইড বলল, ওসব মতলব ছাড়ুন বাবু সাহেব, এই জন্যেই যদি এখানে এসে থাকেন তবে বহুত ভুল হবে। বাড়ি ফিরে যান। জ্যাকব তাকে ভেঙচি উঠে বলল, তোমার বিদ্যের দৌড় বোঝা হয়ে গেছে, এবার কেটে পড়ো, এই নাও বলে 1 টাকা ওর দিকে ছুঁড়ে দিল। জ্যাকবের ব্যবহারে আমার যে কি খারাপ লেগেছিল তা লিখে বোঝাতে পারবো না। গাইড মুখে কিছু বলল না, শুধু কেমন একরকমভাবে জ্যাকবের দিকে তাকালো। হুঁশিয়ার বাবু সাহেব, হুঁশিয়ার বলে হনহন করে এগিয়ে গেল। টাকাটা ছুলও না। হঠাৎ মাথার ওপর বিকট একটা শব্দ, কা কা কা। চমকে তাকিয়ে দেখি একটা কাক মাথার ওপরে ঘুরপাক খাচ্ছে। আরে সেই কাকটাই তো। কাকটা এবার জ্যাকবের মাথা লক্ষ্য করে ঠোঁট উঁচিয়ে নেমে এলো। স্পষ্ট দেখলাম কাকটার বুকে ছোট ছোট সাদা দাগ, বোধহয় গুলির দাগ। জ্যাকব তখনই রিভলভার বের করে কাকটাকে মারতে যাচ্ছিল। দূরে দাঁড়িয়ে গাইড হেসে বলল, আপনার গুলিতে কোনো কাজ হবে না বাবু, ওটা পকেটে ঢুকিয়ে রাখুন। বলে ডান হাতটা তুলে একবার শূন্যে ঘোরালো। সঙ্গে সঙ্গে কাকটা দূরে আকাশে উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেল। এই যে সব ঘটনা দেখলাম, ডায়েরিতে লিখতে লিখতে তা মনে করে স্তম্ভিত হয়ে যাচ্ছি। এখন তো 1935 সাল, ইংরেজ আমল। এই যুগেও এমন সব অসম্ভব অলৌকিক ঘটনা ঘটে। কাকটা তো বটেই, কিন্তু ওই ফকিরি বাকে? তার হাতের ইশারাতেই কাকটা চলে গেল। তাছাড়া কেনই বা সে জ্যাকবকে বলে গেল হুঁশিয়ার? এখনো কিছু বুঝতে পারছি না। 7ই মার্চ বেলা 2টো। ফিরোজ মিনার দেখে ওইখানেই বসে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। মালদা থেকে লুচি, তরকারি আর মিষ্টি আনা হয়েছিল। রাতের খাবারের ব্যবস্থা অবশ্য আদিবাসীটির ঘরে। জ্যাকব মুরগির টাকা আগাম দিয়ে দিয়েছে। খাওয়া শেষ হলে রুমালে মুখ মুছতে মুছতে জ্যাকব বলল, তোমার সঙ্গে এবার কয়েকটা কথা পষ্টাপষ্টি বলেই নি। ওর কথা বলার সুরে আমার বুকটা কেঁপে উঠল। ও বলতে লাগলো, 13 বার আমি এখানে এসেছি শুধু গৌর দেখবার জন্যে নয়। আমি অনেক পুরনো বই খুঁজে খুঁজে পড়েছি, অনেক সুলতানের কবরের কথা পেয়েছি, কিন্তু ফিরোজ শহরের কবরের কথা পাইনি। কোনো কোনো বইয়ে ফিরোজ শাহের কথা থাকলেও তা বিভ্রান্তিকর। এখানকার গাইডরাও সঠিক জানে না কোনটা আসলে ফিরোজ শাহের কবর। মৃতের পরিচয় লেখা থাকে যেসব পাথরে, যাকে বলে স্মারকপ্রস্তর, তাই এই প্রায় 500 বছরে ভেঙে পড়ে গেছে। কাজেই প্রকৃত ফিরোজ শাহের কবর কোনটি কেউ তা স্পষ্ট করে বলতে পারে না। কিন্তু আমি খুব পুরনো 2টো ফরাসি বইয়ে সেই কবরের হদিশ পেয়েছি, তার নকশাও করে এনেছি। খেয়ালি সুলতান নিজেই নিজের কবর গৃহ করে গিয়েছিলেন এক গোপন জায়গায়। কথাটা শুনে রাখো, শুধু কবর নয়, কবর গৃহ।
সেখানেই রয়েছে সুলতানের দেহ আর তার প্রচুর ঐশ্বর্য, যেমন মিশরের সম্রাটদের মমির সঙ্গে রাখা হতো। আমি সেই ঐশ্বর্যের লোভেই এবার এসেছি। তোমাকে এনেছি আমার স্বার্থে। তুমি আমাকে সাহায্য করবে, কেননা ওই ঐশ্বর্য একা উদ্ধার করা আমার একার সাধ্য নয়, বুঝেছ? আমি রাগে, দুঃখে, ভয়ে চুপ করে রইলাম। হায়, শেষ পর্যন্ত একটা চোরের সঙ্গে আমি এখানে এলাম। চুপ করে দেখো না, জাকব চেঁচিয়ে উঠল। যা বলবো তাই শুনবে, নইলে গুলি করে তোমায় মেরে এখানে পুঁতে রেখে দেবো। কাক পক্ষীতেও টের পাবে না। তারপর একটু থেমে বলল, আর যদি আমার কথা না শোনো তাহলে যা পাবো তার কিছু তোমাকে দেব। তাতে তোমার সারা জীবন ভালোভাবেই কেটে যাবে। আমি বুঝতে পারছি আমি ওই চোরটার হাতের মুঠোয় চলে গিয়েছি, আর নিষ্কৃতি নেই। আমি ওর কথা মতো চললেও শেষ পর্যন্ত ও এই অপকর্মের সাক্ষীকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। তাহলে কি করব এখন? চোখে জল আসছে, আর লিখতে পারছি না। 8ই মার্চ সকাল 8টা। গতকাল রাতে ডায়েরি লিখতে পারিনি। যেসব ঘটনা ঘটে গেল তা এতই অসম্ভব আর আকস্মিক যে কিছু লেখার মতো অবস্থা ছিল না। আজ কিছুটা ধাতস্থ হয়ে তারপর লিখছি। কাল রাত 9টার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর ভাত খুব তৃপ্তির সঙ্গে খেয়ে শুয়ে পড়লাম। আদিবাসীদের মোড়ল বা সর্দার মান্ডির বউ খুব চমৎকার মাংস রেঁধেছিল। ওরা থাকে পিছনের দিকে, খুবই গরিব, তাই জাকব টাকা দিয়ে এদের বশ করে নিয়েছে। আমার আর জাকবের জন্যে পাশাপাশি দুটো দড়ির খাটিয়া, মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। জাকবও শুয়ে পড়েছে। দুপুর থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে একটা কথাও বলেনি। খুব গম্ভীর, বোধহয় মতলব ভাবছে। এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচতাম, কিন্তু উপায় নেই। জাকব জানতে পারলে গুলি করে মারবে। শরীরের দিক থেকে না হলেও মনের দিক থেকে খুব ক্লান্ত ছিলাম। সেই অদ্ভুত কাকটা, ঘোড়াটার থমকে দাঁড়িয়ে পড়া, বৃদ্ধ ফকির গাইডের কথা, ফিরোজ শাহের নির্মম ব্যবহার, গাইডের হুঁশিয়ারি, সবচেয়ে বেশি জাকবের শাসানি আমার মনটাকে ভেঙে দিয়েছিল। বড় অসহায়, বড় ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত জানি না। হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল। চারিদিকে যত মসজিদ ছিল সব জায়গা থেকেই আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। আমি শুয়ে শুয়েই টর্চের আলোয় রিস্ট ওয়াচটা দেখলাম। রাত 2টো। এত রাতে কেউ আজান দেয় নাকি? তাছাড়া এখানে যত দূর ঘুরেছি কোথাও একটা আস্ত মসজিদ চোখে পড়েনি। সবই ধ্বংসস্তূপ। তাহলে আজান কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? একবার ভাবলাম জাকবকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু ওর সঙ্গে কথা বলতে প্রবৃত্তি হলো না। আপনারা শুনছেন আনপ্লাগড রুম্পা, সুলতানের কবর গল্পের আজকের অন্তিম পর্ব। লেখক মানবেন্দ্র পাল। মুরুক্কে যাক বলে আবার শুয়ে পড়লাম। আজানের ধ্বনিও হঠাৎ থেমে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। ঘোড়ার খুরের শব্দ, 2-1টা নয়, কয়েকশো ঘোড়া যেন ছুটে আসছে, খটা খট খটা খট খটা খট করে। এই গভীর রাত্রে কোথা থেকে এত ঘোড়া আসছে ভেবে পেলাম না। তারপরই শুনলাম চারপাশের প্রান্তর জুড়ে ঘোড়াগুলোর দাপাদাপি, সেই সঙ্গে তরোয়ালের ঝনঝনা। আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে দরজার কাছে গেলাম। আদিবাসীদের ঘরে বড় একটা জানলা থাকে না। তারা নাকি মনে করে অশুভ আত্মারা জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে। মোহন মান্ডির ঘরেও জানলা নেই। আমি দরজাটা একটু ফাঁক করে শব্দ লক্ষ্য করে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে এই দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালাম। দেখলাম একটা অবিশ্বাস্য দৃশ্য। গোটা প্রান্তর জুড়ে অসংখ্য ঘোড়ার কালো কালো ছায়া,
তাদের পিঠে এক একটা কালো কালো মূর্তি, সারা মাঠ জুড়ে তারা দাপাদাপি করছে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কি অদ্ভুত ব্যাপার দেখলাম! এই সবই কি চোখের ভুল? হঠাৎ দুটো ঘোড়ার খুরের শব্দ আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। আমি ভয়ে কাঁটা হয়ে চোখ বন্ধ করে পড়ে রইলাম। ঘোড়া দুটো যেন কাছেই কোথাও এসে থামলো। তারপরই শুনলাম একটা মর্মান্তিক আর্তনাদ, জহরা অভনা আমি বিপদগ্রস্ত স্পষ্ট মানুষের গলায়। আমি জালাউদ্দিনের পুত্র শামসুদ্দিন, আমাকে হত্যা করতে এসেছে আমারই দুজন কৃতদাস, আমাকে বাঁচাও। তারপরই একটা অস্পষ্ট গোঙানি দুপুর রাতের বাতাসে মিশে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলাম। আর কোনো শব্দ নেই। মনে মনে ভাবতে লাগলাম, এ রাত কি ভোর হবে না? এসব কি শুনলাম? সুলতান শামসুদ্দিনকে হত্যা করেছিল তার দুই কৃতদাস। সে তো 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের কথা। এত বছর পরও আজও সেই শামসুদ্দিনের মৃত্যু ভয়ে আড়ষ্ট গলা শুনলাম। এই রকম গভীর কোনো রাতে তার দুই বিশ্বস্ত কৃতদাস কি ঘোড়ায় চড়ে এসে তাকে খুন করে গিয়েছিল? ছোটি বাবু! চমকে উঠলাম। একেবারে ঠিক দরজার বাইরে কে যেন ডাকলো। ছোটি বাবু বলে কে কাকে ডাকলো? একটু পরেই আবার থমথমে গলা, ছোটি বাবু! আমাদেরই কাউকে কেউ ডাকছে। কিন্তু কে ডাকছে? বরাবরই আমার খুব সাহস, কিন্তু ক্ষেত্র বিশেষ খুব সাহস যে ভালো নয় তা তখনও বুঝিনি। আমি উঠে দরজায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু তখনই দরজা খুললাম না। অপেক্ষা করতে রইলাম আবার কেউ ডাকে কিনা শোনার জন্যে। একটু পরেই আবার সেই গলা, এবার খুব কাছে। মনে হলো যে ডাকছে সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমি নিঃশ্বাস বন্ধ করে দরজাটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস গায়ে চুচের মতো বিঁধল। কিন্তু কই? কেউ তো এলো না, কেউ তো নেই। কি করব ভেবে না পেয়ে আমি একবার এদিক ওদিক তাকিয়ে নিলাম। না, কেউ নেই। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, ছোটি বাবু! এবার যেন একটু দূরে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই স্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। অন্ধকার, শুধু অন্ধকার। জীবনে অন্ধকার ঢের দেখেছি, কিন্তু ওরকম নিশ্ছিদ্র অন্ধকার কখনো দেখিনি। এক হাত দূরেও কিছু দেখা যায় না। অন্ধ যেভাবে হাঁটে, আমি সেই রকমভাবেই অনিশ্চিতের পথে এগিয়ে চললাম। মাঝে মাঝে শুধু সেই কণ্ঠস্বর, ছোটি বাবু! এগিয়ে চলেছি অন্ধকারে সাঁতার কাটতে কাটতে। কিছুক্ষণ আগেও যেখানে এত ঘোড়ার খুরের শব্দ শুনেছিলাম, অস্ত্রের ঝনঝনা শুনেছিলাম, কোনো ভোজ বাড়ির মতো সব থেমে গেছে। তবে কি সবই মনের ভুল? তাই যদি হয়, তাহলে এই যে নিশুতি রাতের অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি, এও কি মনের ভুল? হঠাৎ মনে হলো কে যেন আমার গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেললো। আমি চমকে উঠলাম। তারপরেই মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে উঁচু মতো ওটা কি? এক ঠেঙ্গে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। ঠাউর করে দেখলাম, আরে এ তো ফিরোজ মিনার। এত দূরে এলাম কি করে? কে আমাকে এখানে ডেকে আনলো? কে আনলো? যে ডেকে আনলো সেই বা গেল কোথায়? হঠাৎ হু হু করে একটা বাতাস মিনারে ঠক্কর খেয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার সারা গা
কাঁটা দিয়ে উঠল। আর তখনই যে দৃশ্যটা দেখে আমি চমকে উঠলাম তা বোঝানো কঠিন। স্পষ্ট দেখলাম বুড়ো মতো লুঙ্গি করা একটা লোক মিনারের গা বেয়ে টিকটিকির মতো তত্তর করে একেবারে গম্বুজের মাথায় উঠে গেল। আর তারপরেই ইস, কেউ যেন তাকে পেছন থেকে ঠেলে ফেলে দিল। ধড়াস করে কি যেন মনে পড়ল আমার পায়ের কাছে একটা মানুষের ঘেতলানো দেহ, সর্বাঙ্গ থরথর করে উঠল। আর তখনই কে যেন খুব কাছ থেকে ডাকলো, ছোটি বাবু। দেখলাম আমার সামনে হাত 10 দূরে যেখানে রাজমিস্ত্রির দেহটা আছড়ে পড়েছিল সেখানে দাঁড়িয়ে আছে কালকের সেই গাইড। পরনে কালো লম্বা আলখাল্লা, গলায় চকচকে নানা রকমের পাথরের মালা, লম্বা চুল পিঠ পর্যন্ত ঝুলছে, সব কিছু কালোর মধ্যে সাদা ধপধপে দাড়ি বাতাসে উড়ছে, হাতে একটা লোহার চিমটে। গাইড তাহলে আমায় এত দূর টেনে নিয়ে এসেছে। গাইড বললে, মজ্জারো ছোটি বাবু, ভয় পেও না। এই যা সব শুনছো, যা দেখলে, এসব এখানে হামেশাই ঘটে। কোনো সুলতান বেগম উজির সেনাপতিও খোদার নামে নিয়ে শান্তিতে মরেনি, শুধু কাটাকাটি খুন আর রক্তপাত। এতেকাল হওয়ার পরেও তাদের আত্মার শান্তি হয়নি। একটু থেমে সে আবার বললে, কিন্তু যে জন্য তোমায় ডেকে এনেছি সে কথা বলি। তুমি ওই বড় বাবুকে ছেড়ে পালাও। ও মানুষটা ভালো নয়, তোমার ক্ষতি করবে। কাল ও যেখানে তোমাকে নিয়ে যেতে চাইবে তুমি সেখানে কিছুতেই যেও না, সে জায়গা বড় সাংঘাতিক। বললাম, কিন্তু ফকির সাহেব, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমায় মেরে ফেলবে। ওকে আমার বড় ভয়। ফকির যেন নিজের মনেই বললে, ছোটি বাবু, ভয় কি শুধু ওনাকেই? ভয় যে আরও আছে। ঠিক আছে, যদি তোমাকে যেতেই হয় তাহলে আমার এই চিমটেটা তোমার কাছে রাখো। এটা দিয়ে কাউকে আঘাত করতে যেও না। এই বলে ফকির তার হাতের চিমটেটা আমাকে দিল। তারপর বলল, তবে তুমি যখন এখান থেকে চলে যাবে এটা রেখে যেও। কোথায় রাখবো? ফকির বলল, পিয়াসি বাড়ির পাড়ে। এতক্ষণে জিজ্ঞেস করলাম, ফকির সাহেব, আপনি এই গভীর রাতে কোথা থেকে এলেন? ফকির বললে, আমি তো দিন রাত এখানেই থাকি। দিন রাত কি করেন? দিনের বেলায় গাইড, রাতের বেলায় পাহারাদার। আপনি পাহারা দেন? ফকির সাহেব হাসলো একটু। কালো মুখের মধ্যে থেকে ধপধপে সাদা উঁচু উঁচু দাঁতের শাড়ি ঝাঁকিয়ে উঠল। আমার গা শিউরে উঠল। কে ও? সাহস করে বললাম, কি পাহারা দেন? এখানে কেই বা আছে? তামাম গৌড় সাম্রাজ্য পাহারা দিই। এখানে কি নেই? অনেক কিছু আছে। কবে থেকে পাহারা দিচ্ছেন? ফকির বললে, 985 সাল হিজরা, যেদিন আফগান সুলতান মুজাফফর খানতুর বতীকে হত্যা করা হলো সেদিন থেকে। আমি চমকে উঠলাম। মুজাফফর খানতুর বতীকে হত্যা করার সময় যদি 985 আল হিজরা হয় তাহলে সেটা 1580 সালের কথা। অবাক হয়ে তাকে দেখি ফকির অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। 8ই মার্চ বেলা 11টা নাগাদ জ্যাকব মোহনমান্ডি আর কয়েকজন আদিবাসীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের হাতে কোদাল, শাবল, গাইতি। তাছাড়া জ্যাকবের কাঁধে যে ঝোলাটা রয়েছে তার মধ্যেও নিশ্চয়ই কিছু যন্ত্রপাতি আছে। জ্যাকব আমাকে আদেশ করল,
আমার পাশে পাশে হাঁটো, পিছিয়ে পড়ার চেষ্টা করবে না। ও ভেবেছে আমি হয়তো পালিয়ে যাব, পালিয়ে গিয়ে হয়তো ওর মতলব ফাঁস করে দেব। আমি তাই নিষ্প্রাণ পুতুলের মতো ওর পাশে পাশে চললাম। কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি তা জানি না। মনে পড়ল গত রাতের কথা, ফকিরের সেই কথাগুলো। ছোটিবাবু বড়বাবু যেখানে নিয়ে যেতে চাইবে সেখানে যেও না। কিন্তু উপায় নেই, যেতে হচ্ছে। বর্ষা শুধু ফকিরের দেওয়া চিমটেটা। জ্যাকব ব্যঙ্গ করে বলেছিল, ওটা আবার পেলে কোথায়? বলেছিলাম মাঠে কুড়িয়ে পেয়েছি। ঠাট্টা করে বলেছিল, রেখে দাও, সাপ ব্যাং সামনে পড়লে মারতে পারবে। ক্রমে আমরা ভাঙা প্রাসাদ মসজিদ ছাড়িয়ে একটা প্রান্তরে এসে পৌঁছালাম। জ্যাকব এগিয়ে চলেছে, যেন ইতিমধ্যে জায়গাটা চিনে রেখেছে। নির্জন প্রান্তর, দূরে দূরে গরু মোষ চড়ছে, এপাশে ওপাশে 2-3টে দিঘির মতো পুকুর। এইসব একদিন সুলতানদের কেউ না কেউ তৈরি করেছিলেন, আজ তাদের কথা কেউ জানে না। ফাল্গুন মাস, এরই মধ্যে রোদের তেজ বেড়ে উঠেছে। জ্যাকব ব্যাগ থেকে একটা টুপি বার করে মাথায় চাপিয়ে নিল। একে তো বেটে কালো চেহারা, তার ওপর যখন টুপি মাথায় পরে গটগট করে হাঁটছিল তখন ওকে মনে হচ্ছিল একটা ক্ষুদে শয়তান। কিছু দূর এগিয়ে একটা ভাঙা পাঁচিল দেখা গেল। বোঝা গেল এক সময়ে অনেকখানি জায়গা ঘিরে মস্ত উঁচু পাঁচিল ছিল, কিন্তু এখন শুধু খানিকটা দাঁড়িয়ে আছে। আমরা সেই খাড়া পাঁচিলের পাশ দিয়ে মাঠের মতো একটা খোলা জায়গায় ঢুকলাম। জ্যাকব তার নোটবই বের করে দেখে নিল, তারপর ফিতে ফেলে কিছু দূর মাপঝোপ করল। এবার সে মনের আনন্দে টুপিটা খুলে ফেলল, তারপর আদিবাসীদের একটা বিশেষ জায়গায় ঘুরতে বলল। আমি তো কিছুই ভেবে পাচ্ছিলাম না। এ তো সমতল জায়গা, কবরের চিহ্ন নেই, এখানে ঘুরে কি লাভ? ততক্ষণে আদিবাসীরা গাইটি চালাতে আরম্ভ করেছে। প্রায় 3 ঘন্টা ধরে চলল ঘোড়া। অনেকখানি জায়গা জুড়ে একটা বিশাল গর্ত হলো, চারিদিকে ছড়িয়ে পড়ল ধুলো আর ইটের টুকরো। জ্যাকব কয়েকটা ভাঙা ইট কুড়িয়ে নিয়ে পরীক্ষা করলো, তারপর আদিবাসীদের হাতে কতগুলো টাকা গুজে দিয়ে বলল, আরও টাকা পাবে, গভীর করে খোঁড়ো। ঝপাং ঝপাং করে গাইতির গা পড়তে লাগলো। একটা মানুষের মতো গভীর গর্ত তৈরি হলো। জ্যাকব সেই গর্তের মধ্যে নেমে পড়ল, কিন্তু প্রতি মুহূর্তেই আমার ওপর ওর সতর্ক দৃষ্টি। আরো জোরে গাহাত চালাও। আদিবাসীরা টাকার লোভে জীবন পণ করে গাইতি চালাতে লাগলো। এবার মাটি অনেক ঢিলে, গাইতির এক এক ঘা পড়ে আর হুড়মুড় করে ইট মাটির চাঙড় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোদাল করে সেগুলো তুলে বাইরে ফেলে দিতে লাগলো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরটা ফাঁকা, ওখানে কিছু আছে। লক্ষ্য করলাম আদিবাসীদের গাইতি চালানো যেন আস্তে আস্তে ঝিমিয়ে আসছে। ওরা কি ক্লান্ত হয়ে পড়েছে? কিন্তু না, ওরা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তারপরে হঠাৎ গাইতি রেখে দিয়ে ওরা জ্যাকবকে ব্যস্ত হয়ে বলল, আমরা এখন চললাম। জ্যাকব প্রচণ্ড রেগে বলল, চললে মানে? আর একটু খুললেই ভেতরে ঢুকতে পারবো, এখন চললাম বললে হবে না। ওরা একসঙ্গে বলল, না, সন্ধে হয়ে আসছে, সন্ধের আগেই আমাদের ঘরে ঢুকতে হবে। তারপর আকাশের দিকে আঙ্গুল তুলে নিজেদের মধ্যে কি বলাবলি করলো। তাকিয়ে দেখলাম ঘন কালো মেঘ উত্তর পশ্চিম কোণে জমে উঠেছে। একে তো চারদিক নিস্তব্ধ, লোকজনের চিহ্ন মাত্র নেই। যে গরু মোষগুলো মাঠে চড়ছিল তারাও ফিরে গেছে। আদিবাসীরা শুধু পালালো না, ছুটতে লাগলো। সে ছোটা যেমন তেমন ছোটা নয়, প্রাণ ভয়ে ছোটা। অনেক পরে জেনেছিলাম ওদের সংস্কার ফাল্গুনের বিকালে যদি মেঘ ওঠে, ঝড় হয়, তাহলে তা বিপদের সংকেত। জ্যাকব বেজার হয়ে বলল, সব ভিতুর এক শেষ, একটুর জন্য কাজটা শেষ হলো না। এক সময় মাঠের ওদিক থেকে গো গো করে শব্দ উঠল। আমরা চমকে উঠলাম। প্রচণ্ড ঝড় আসছে। এই ধুধু মাঠের মধ্যে ঝড়ের মুখে পড়লে রক্ষে নেই।
তাই আমরাও ঘরমুখো ছুটতে লাগলাম। 9 মার্চ রাত 2টো। সারা রাত ঝড়ের দাপট ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। পরশুদিন রাতে যে আজানধ্বনি বা ঘোড়ার ছোটাছুটি শব্দ শুনেছিলাম, গত রাতে সেরকম শুনিনি। আর সকালে উঠেও দেখি আকাশের মুখ ভার, জ্যাকবের মুখ ততোধিক ভার। মাঝে মাঝে শো শো করে দমকা বাতাস দিচ্ছে। এ এক অকাল দুর্যোগ। জ্যাকবকে দেখছি ঘরের মধ্যে ছটফট করছে। খোঁড়ার কাজ অসমাপ্ত পড়ে আছে। এখানকার চোর ডাকাতদের ভয় নেই। তারা যাই হোক মৃতের কবরকে সম্মান করে কিংবা ভয় করে। ভয় বিদেশি চোরদের। এই সব বিদেশি চোর ডাকাতদের অভাব নেই। সন্ধে পেলে তারা ঢুকে পড়বে, আর একবার ঢুকে পড়তে পারলে ফিরোজ শাহের ধনরত্ন সব ফাঁকা করে দেবে। তাছাড়া ঝড়ের সঙ্গে যদি বৃষ্টি নামে তাহলে তো সব কাজ পণ্ড। কবরের মুখে জল ঢুকে গেলে বসে থাকতে হবে জল শোকানো পর্যন্ত। কিন্তু জ্যাকব আর একটা দিনও বসে থাকতে চায় না। জ্যাকব আমার সঙ্গে একটা কথাও বলছে না। আমি যেন ফালতু লোক, অথচ আমায় ছেড়েও দিচ্ছে না। ছেড়ে দিলে তো আমি বাঁচি। শেষ পর্যন্ত ঝড় একটু থামলে বেলা 3টে নাগাদ আবার সকলে রওনা হলাম। আদিবাসীরা কিছুতেই যাবে না। ওরা বলছে মাটি খুঁড়তে খুঁড়তে সন্ধে হয়ে যাবে। জ্যাকব ওদের বোঝালো 5টার আগেই তাদের ছেড়ে দেব। 5টার আগেই ওরা চলে গেল। অবশ্য তখন খোঁড়ার কাজ শেষ। ধুলোয় ঢাকা একটা বেটে দরজার সামনে এসে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। বোঝা গেল সমাধিগৃহে ঢোকবার এটাই দরজা। দরজাটায় চমৎকার কারুকার্য করা। এত বছরেও সেসব কাজ নষ্ট হয়নি। কিন্তু দরজাটা এত নিচু কেন? বুঝতে পারলাম এই পবিত্র সমাধিগৃহে যাতে মাথা নিচু করে ঢুকতে হয় তার জন্যেই এই ব্যবস্থা। জ্যাকব নিজের মনেই যেন বললে, যাক, এখানে আমরাই প্রথম। আজ পর্যন্ত কোনো চোর এ জায়গা সন্ধান পায়নি। ইতস্তত করে বললাম, এই সন্ধেবেলায় আমরা ঢুকবো? জ্যাকব খেকিয়ে উঠে বলল, তবে কি চোরদের জন্য দরজা খুলে রাখবো? টর্চ বের করো। দরজাটার করার সঙ্গে একটা মোটা শেকল বাঁধা ছিল, জং ধরে গিয়েছিল। জ্যাকব ঝুলি থেকে 2টো যন্ত্র বার করে শেকলে চাপ দিতে লাগলো। অনেকক্ষণ চেষ্টায় শেকল ভাঙলো না বটে, কিন্তু কড়া 2টো উঠে এলো। এবার ওর সঙ্গে আমাকেও দরজা ঠেলতে বলল। দুজন জোরে ধাক্কাধাক্কি করতেই একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। একরাশ ধুলোর সঙ্গে এক ভ্যাপসা গন্ধ নাকে এসে ঢুকলো। আমরা দুজনেই নাকে রুমাল চাপা দিলাম। মিনিট 5 পরে আমরা টর্চ জেলে ভেতরে ঢুকলাম। কালো পাথরের টালি দিয়ে গাঁথা মেঝে, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার গাটা ছমছম করতে লাগলো। 500 বছর পর এ কোন প্রেতপুরীতে আমরা ঢুকছি? হয়তো ভয়ের কোনো কারণই থাকতো না যদি না মাত্র পরশু রাত্রেই আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হতো। এখানে আসার আগে থেকেই আমি কিছু না কিছু অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করেছি। 1 নম্বর, সেই কাকটা গুলি খেয়েও যেটা মরেনি। 2 নম্বর, কেন এক্কার ঘোড়াটা পিয়াসবাড়ির দিঘির আগেই থমকে দাঁড়িয়ে পড়ল? কেন আরও 1 কদমও এগোলো না? 3, ফকির সাহেব, যে নাকি সারা রাত্রি গোটা গৌড় পাহারা দিয়ে বেড়ায়। কাজেই এই কবর গৃহ যেন শুধুই একটা পুরনো কবরস্থান তা নাও হতে পারে। এটা যে ভয়ঙ্কর জায়গা, এখানে এলে যে বিপদ অবশ্যম্ভাবী, ফকির সে কথা বলে আমায় সাবধান করে দিয়েছিল। এসব কথা মনে হতেই আমার পা 2টো অসাড় হয়ে গেল। আর 1 পাও এগোতে সাহস হলো না। জ্যাকব ধমক দিয়ে বললে, করে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি এসো। তার সেই কণ্ঠস্বর চাপা ঘরের 4 দেওয়ালে ধাক্কা খেয়ে গম গম করে উঠল।
সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনলাম কাছেই কোথাও মৃদু শব্দ হলো। শব্দটা শুনে মনে হলো কিছু যেন নড়ে চড়ে উঠল। কেউ যেন সংকীর্ণ জায়গার মধ্যে পাশ ফিরল। শব্দটা জ্যাকবও শুনেছিল। দেখলাম সেও কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। তারপরই যেন নিজের মনেই বলল, ও কিছু না। আমাকে আদেশ করলো, আমার পাশে পাশে এসো। আমি বললাম, জুতোটা খুলবো? দরকার নেই। অগত্যা পবিত্র কবর গৃহে জুতো পরেই এগিয়ে চললাম। একটাই ভরসা, ফকিরের দেওয়া লোহার চিমটেটা আমার মুঠোয় শক্ত করে ধরা। জ্যাকব চারদিকে টর্চের আলো ফেলছে। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, এ ঘরে এত কবর! আমিও অবাক হলাম। দুপাশে 7টা মাঝারি সাইজের কবর, কিন্তু তা তো হবার কথা নয়। জ্যাকবের লক্ষ্য কোনো এক ফিরোজ শাহের কবর। তিনি সুলতান ছিলেন, প্রচুর ঐশ্বর্য, অত্যন্ত খেয়ালি। মরার আগে তিনি নাকি কোনো গোপন জায়গায় নিজের সমাধি ঘর তৈরি করে রেখেছিলেন। সেখানে নিশ্চয়ই তিনি শুধু রাজ পোশাক পরে শুয়ে থাকবেন না, সঙ্গে সোনা দানা ধন রত্নও থাকবে। আর নিশ্চয়ই সেই কবর গৃহ হবে তার একারই। তাই যদি হয় তাহলে এই কবরগুলো কাদের? তবে কি সুলতান ফিরোজ শাহের কবর নয়? জ্যাকব যেন আমার মনের কথাটা টের পেয়ে বলল, এগুলো হয়তো তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের। তাহলে সুলতানের কবরটা কোথায়? জ্যাকব চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো। অন্ধকার এতটাই জমাট যে টর্চের আলো বেশি দূর যাচ্ছিল না। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের একদিকে প্রায় 4 হাত উঁচু একটা ছোট দরজা। আমরা তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, দরজাই। তবে এটাকে দরজা না বলে একটা বড় জানলা বলা যেতে পারে। তবে জানালা নয়, জানালা হলে গরাদ থাকতো। এতে দরজার মতোই মস্ত দুটো পেতলের কড়া লাগানো আছে, আর কড়া দুটো সিল করা। দরজার গায়ে ফরাসিতে কি যেন লেখা আছে, অক্ষর উঠে গেছে। জ্যাকব ভালো করে পড়তে পারল না, তবে সে নিশ্চিত এই ঘরেই সুলতান আছে। তখনই সে যন্ত্রপাতি দিয়ে সিল ভেঙে ফেলল। আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। স্পষ্ট অনুভব করলাম আমার পিছনে কারা যেন নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছে। চৌকিতে পিছন ফিরলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা তপ্ত হাওয়া আমার শার্টটাকে দুলিয়ে দিয়ে গেল। একটা বদ্ধ ঘরে হাওয়া কোথা থেকে আসবে তা বুঝতে পারলাম না। আমি চিমটেটা আরো শক্ত করে ধরলাম। ঘ্যাচাং ঘ্যাচাং করে বার কয়েক ঝাঁকানি দিতেই দরজাটা খুলে গেল। মূর্খটা পকেট থেকে রিভলভার বার করে জুতো পাই ভেতরে লাফিয়ে পড়ল। বুঝলো না কার জন্যে রিভলভার, কে আছে ঘরে, কে থাকতে পারে, তাকে রিভলভার কিছু করতে পারে না। আমিও টর্চ জেলে ভেতরে ঢুকছিলাম। জ্যাকব কড়া গলায় বলল, তুমি বাইরে থাকো, ডাকলে তবে এসো। আমি যেন বেঁচে গেলাম। সেই কুঠুরির বাইরে দাঁড়িয়েই আমি ভেতরটা এক ঝলক দেখে নিলাম। সাজানো গোছানো ঘর, দেওয়ালে দেওয়ালে ফরাসিতে কোরআনের বাণী। একটা উঁচু বেদির ওপর স্থাপিত কোষ্ঠী পাথরের মতো চকচকে কালো পাথরের বিশাল একটা কবর। কবরের গায়ে নীল সাদা হলুদ সবুজ মিনারের কাজ। এ ঘরে ওই একটাই কবর। কবরের দীর্ঘ দেখলেই বুঝতে অসুবিধা হয় না এখানে যিনি শুয়ে আছেন তিনি লম্বায় 6 ফিটেরও বেশি। সমাধির ওপর টাঙানো রয়েছে সাদা সিল্কের সামিয়ানা, জীর্ণ বিবর্ণ। 4টে লাল থামে সামিয়ানার 4 কোণ দড়ি বাঁধা, ঝুলছে সোনার চেন। লক্ষ্য পড়ল কবরের চারপাশে
হাতির দাঁতের ক্যাশ বাস্কের মতো বড় বড় বাস্ক। দেখলাম জ্যাকব একটা বাস্ক ভেঙে ফেলল। তারপরে ভেতর থেকে বের করতে লাগলো হিরে, পান্না, চুনি, রাশি রাশি। তখনই গোটা 3 বাস্ক ঝুলির মধ্যে ঢুকিয়ে নিল। এবার সে উঠে একটা হাতুড়ি নিয়ে কবরটার দিকে গেল। ও যে কি করতে যাচ্ছে ভেবে শিউরে উঠলাম। অমন সুন্দর কারুকার্য করা কবরটা ও হাতুড়ির গায়ে ভেঙে ফেলবে, তার নিচ থেকে টেনে তুলবে কফিন। ওর ধারণা কফিনের মধ্যে মৃতদেহ ধুলো হয়ে গেলেও নিশ্চয়ই আরও অনেক ধনরত্ন আছে। জ্যাকব কবরের গায়ে জোরে হাতুড়ির ঘা মারল। আমি সে দৃশ্য দেখতে পারলাম না। ওখান থেকে পিছিয়ে ঘরে এসে দাঁড়ালাম। অন্ধকার কবরের রাজ্যে একা দাঁড়িয়ে থাকা যে কি ভয়ঙ্কর, তা যে কখনো দাঁড়িয়েছে সে ছাড়া কেউ কল্পনা করতে পারবে না। ওদিকে হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি পাথরের কবর চৌচির হয়ে যাচ্ছে। হঠাৎ হাতুড়ির শব্দ ছাপিয়ে কাঁচ থেকে একটা অস্বাভাবিক শব্দ। আমি চমকে উঠে সেই দিকে এগিয়ে গেলাম। দেখি যে ঘরে জ্যাকব কবর ভাঙছিল সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ, তারপরই হাড় হিম করা গোঙানি। এই যে জ্যাকবের গলা তা বুঝতে বিন্দু মাত্র অসুবিধে হলো না। কি হলো জ্যাকবের? আমি ছুটে গেলাম বন্ধ দরজাটার কাছে, প্রাণপণে ঠেলতে লাগলাম, কিন্তু দরজা এতটুকু নড়ল না। আমি দরদর করে ঘামতে লাগলাম। কি করব এখন? কি করে জ্যাকবকে বাঁচাবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। কিন্তু এভাবে এখানে যে একা দাঁড়িয়ে থাকা মোটেই ভালো নয়, একথা মনে হতেই টর্চ জেলে বাইরের দরজার দিকে ছুটতে লাগলাম। দেখি বাইরের দরজাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাণপণ ছুটে যখন দরজার কাছে গেলাম তখন পাল্লা দুটো প্রায় বন্ধ হয়ে আসছে। কোনো রকমে কাত হয়ে আমি বেরিয়ে এলাম। পুলিশকে খবর দেওয়া আমার উচিত ছিল, নইলে জ্যাকবের মৃতদেহ খুঁজে পেলে পুলিশ আমাকেই ধরবে, ভাববে ধনরত্নের লোভে আমি জ্যাকবকে খুন করেছি। কিন্তু থানা পুলিশ করতে সাহস পেলাম না। সেই রাতেই মোহন মান্ডিকে সব কথা বললাম। ও বলল এমনটা যে হবে তা আমরা জানতাম। কাল ভোরবেলায় গরুর গাড়ি ঠিক করে দেব, আপনি চলে যান। 10ই মার্চ বিকেল 4টে। আজ দুপুরে গরুর গাড়ি করে নিরাপদে মালদাহর হোটেলে ফিরে এসেছি, তবে একা। ফকিরের দেওয়া চিমটেটা পিয়াস বাড়ির ধারে রেখে আসতে ভুলিনি। ডায়েরি এখানেই শেষ। 1935 সালে লেখা ডায়েরি 64 বছর পর সেটা খুঁজে পেয়ে নতুন করে কাহিনীটা লিখে ফেললাম। রতন এক পেয়ালা কফি নিয়ে এলো। আমি তখন দেওয়ালের এক জায়গায় দাঁড়িয়ে কিছু খুঁজছিলাম। রতন বললে, ওখানে কি খুঁজছেন? বললাম, কিছু না। তারপর কফির পেয়ালায় চুমুক দিলাম। আসলে সুলতানের হাতের লেখাটা খুঁজছিলাম। নেই, অদৃশ্য হয়ে গেছে। সমাপ্ত।